ভারতে নড়তে বসেছে নরেন্দ্র মোদীর গদি। ককরোচ জনতা পার্টির সঙ্গে জোটের পথে বিরোধীরা। তলানিতে নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তা। জীবনযাত্রার ব্যয় কমাতে বিকল্প খুঁজছে মার্কিনিরা। যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে ট্রাম্পকে মধ্যপ্রাচ্য ত্যাগের আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। এবার নিজের চরম মিত্রের ওপর নিয়ন্ত্রণ চায় ইসরায়েল। আড়ি পেতেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তার ওপর। নেতানিয়াহুকে করা বার্তা ট্রাম্পের, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে লড়তে হবে একাই। আরব দেশগুলোতে হামলা বাড়াচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে কমছে আমেরিকান দাপট। মধ্যপ্রাচ্যে চরম বিপাকে মার্কিন সেনারা। ইরানি ড্রোনের ভয়ে জারি সর্বোচ্চ সতর্ক অবস্থা। জেলেনস্কির চিঠিতে ক্ষুব্ধ পুতিন। সরাসরি বৈঠকে রাজি নয় রুশ প্রেসিডেন্ট। পশ্চিমারা ভুগছে নানা সংকটের সুযোগে অস্ত্রের বাজার বাড়াচ্ছে এরদোয়ানের তুরস্ক। নৌশক্তি বাড়ানোর দিকে নজর দিলেন কিম। নৌবাহিনীকে বিধ্বংসী জাহাজ তৈরির নির্দেশ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সপ্তাহের বিশ্বে। সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। ভারতে তরুণদের আন্দোলনকে ঘিরে বিরোধীর রাজনীতিতে দেখা যাচ্ছে নতুন সমীকরণ। যে আন্দোলনকে শুরুতে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, সেই আন্দোলনের বিভিন্ন দাবিকে এবার নিজেদের রাজনৈতিক অবস্থানের অংশ করে নিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার নতুন রাজনৈতিক চাপের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যে তেলাপোকাদের আন্দোলনকে শুরুতে অনেকেই হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল, সেই আন্দোলনের দাবির পক্ষে এবার একজোট হয়েছে ভারতের প্রায় সবকটি বিরোধী দল। আর তাতেই নতুন করে চাপের মুখে পড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী। অনেক সমালোচক বলতে শুরু করেছে, এবার হয়তো নড়তে বসেছে মোদীর গদি। সোমবার সংসদ ভবনের কাছে কনস্টিটিউট ক্লাবে বসেছিল বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক। সাম্প্রতিক নির্বাচনে ধাক্কা খাওয়ার পর এই বৈঠকের বিশেষ উদ্যোগ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বৈঠকের জন্য কনস্টিটিউশন ক্লাবটিও ভাড়া নেয় তার দল। এদিকে বৈঠকে তরুণ প্রজন্মের ক্ষোভের বিষয়টি সামনে আনেন ফরওয়ার্ড ব্লকের জাতীয় সম্পাদক জি দেবরাজন। তার মতে, বেকারত্ব, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে নতুন প্রজন্ম। তাই তাদের আন্দোলনকে উপেক্ষা না করে বরং তাদের পাশে দাঁড়ানো উচিত। আর তার এই প্রস্তাবে সমর্থন জানান জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। তার বক্তব্য ছিল, জেনজিদের জানা উচিত যে বিরোধীরা তাদের পাশে রয়েছে, আর বার্তাটি দেওয়া এখন খুবই জরুরি। শেষ পর্যন্ত সেই প্রস্তাবই মেনে নেয় ইন্ডিয়া জোট। এতদিন কংগ্রেস একাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানিয়ে আসছিল, তবে এবার সেই দাবিতে সামিল হয়েছে পুরো বিরোধী জোট। অর্থাৎ তরুণদের আন্দোলনের দাবি এখন ভারতের বিরোধী রাজনীতির অভিন্ন অবস্থানে পরিণত হয়েছে। তবে তেলাপোকাদের আন্দোলনকে ঘিরে বিতর্কও কম নয়। বিজেপির অভিযোগ, এই আন্দোলনের পেছনে পাকিস্তান ও মার্কিন ধনকুবেরদের মদত রয়েছে। কিন্তু দেবরাজন ও ওমর আবদুল্লাহর যুক্তি ভিন্ন। তাদের মতে, যখন দেশের যুব সমাজ নিজ থেকেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তখন তাদের দাবিকে সমর্থন না করা হবে রাজনৈতিকভাবে বোকামি। এই যুক্তিতে সায় দেন রাহুল গান্ধীও। তিনি মনে করিয়ে দেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলার সময় শুরুতে তিনি একা ছিলেন, পরে অন্যরাও ধীরে ধীরে সেই বিষয়টি গুরুত্ব বুঝতে শুরু করেন। এরই মধ্যে ইন্ডিয়া জোট সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিজেদের অভিযোগ দেশের প্রধান বিচারপতির কাছে তুলে ধরা হবে। পাশাপাশি প্রতি 2 মাস অন্তর নিয়মিত বৈঠক করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তরুণদের আন্দোলনের দাবিকে সামনে রেখে নিজেদের আরো সংগঠিত করতে চাইছে বিরোধী শিবির। আর সবকটি বিরোধী দল যখন একই ইস্যুতে এক সুরে কথা বলতে শুরু করেছে, তখন নতুন করে রাজনৈতিক চাপের মুখে পড়তে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী। সুপ্তি রায়, আরটিভি। অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েই দ্বিতীয় মেয়াদ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান যুদ্ধকে ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা, যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে তার জনপ্রিয়তায় নতুন করে ধসের ইঙ্গিত মিলেছে। রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে উঠে এসেছে, অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের প্রতি অসন্তোষ বাড়ছে মার্কিন নাগরিকদের। নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন প্রতিশ্রুতি,
চাঙ্গা করবেন অর্থনীতি, কমাবেন মূল্যস্ফীতি এবং নিয়ন্ত্রণে আনবেন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই প্রতিশ্রুতি যেন এখন পরিণত হয়েছে তার সবচেয়ে বড় রাজনৈতিক মাথা ব্যথার কারণ। ইরান যুদ্ধের প্রভাব, জ্বালানির দাম বৃদ্ধি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগের কারণে মার্কিন নাগরিকদের বড় একটি অংশ এখন ট্রাম্পের উপর আস্থা হারাতে শুরু করেছেন। এমনকি নতুন এক জরিপ বলছে তার জনপ্রিয়তা নেমে এসেছে রাজনৈতিক জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোর কাছাকাছি। একই সঙ্গে বেশিরভাগ মার্কিন নাগরিক আশঙ্কা করছেন সামনে আরও বাড়বে জ্বালানির দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে বর্তমানে ট্রাম্পের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩৫% মানুষ। এটি তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন জনপ্রিয়তার কাছাকাছি। এর আগে চলতি বছরের এপ্রিলে তার সমর্থন নেমে গিয়েছিল ৩৪%, আর প্রথম মেয়াদে সর্বনিম্ন রেটিং ছিল ৩৩%। জরিপে অংশ নেওয়া প্রায় ৫৯% মানুষ মনে করছেন আগামী ১ বছরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আরও বাড়বে। বিপরীতে মাত্র ১৭% নাগরিক আশা করছেন পরিস্থিতির উন্নতি হবে। বাকিরা বলছেন তারা নিশ্চিত নন অথবা দাম একই থাকবে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে বিশ্ব জ্বালানি বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার প্রভাব সরাসরি পড়ছে মার্কিন জনগণের উপর। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবহন করা হতো এই পথ দিয়েই। শুধু জ্বালানির দামই নয়, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ট্রাম্পের উপর আস্থা হারাচ্ছেন অনেক আমেরিকান। জরিপ অনুযায়ী এই বিষয়ে তার পদক্ষেপকে সমর্থন করছেন মাত্র 22% মানুষ। বিপরীতে 70% নাগরিক প্রকাশ করেছেন অসন্তোষ। মজার বিষয় হলো প্রেসিডেন্ট থাকাকালে মূল্যস্ফীতির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়া জো বাইডেনের চেয়েও এই ইস্যুতে বেশি অসন্তুষ্ট এখন মার্কিন জনগণ। বাইডেনের মেয়াদের শেষ দিকে এ বিষয়ে অসন্তুষ্টির হার ছিল 63%। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সমর্থন করছেন 36% মানুষ। তবে মাত্র 25% নাগরিক মনে করেন এই যুদ্ধের সুফল এর ক্ষয়ক্ষতির চেয়ে বেশি। রাজনৈতিক দিক থেকেও ট্রাম্পের জন্য নেই স্বস্তির খবর। জরিপে দেখা গেছে যদি এখনই কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ডেমোক্র্যাটদের ভোট দিতেন 41% নিবন্ধিত ভোটার। অন্যদিকে রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ার কথা বলছেন মাত্র 37%। একসময় অর্থনীতি পরিচালনায় রিপাবলিকানদের উপর বেশি আস্থা ছিল মার্কিন ভোটারদের, তবে সেই ব্যবধান এখন প্রায় নেই বললেই চলে। হাওলাদার শামীম, RTV। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর পরপরই ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলার জবাব শুধু তাৎক্ষণিকই হবে না, তার পরিণতিও হবে গুরুতর। এমনকি নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের এই অঞ্চল ছেড়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন নতুন করে পৌঁছেছে চরমে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রকে সরাসরি এক বিরল সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার ভাষায়, যুদ্ধক্ষেত্রে ইরানকে দুর্বল করা যায়নি, তাই যদি নিরাপদ থাকতে চায় তাহলে যুক্তরাষ্ট্রের উচিত এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া। আর ওয়াশিংটনের নতুন হামলার জবাব হবে এমন যার পরিণতি হবে ভয়াবহ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাকচি স্পষ্ট ভাষায় বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন কর্মকর্তাদের দাবি, একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাব হিসেবেই প্রেসিডেন্টের নির্দেশে চালানো হয়েছে এই অভিযান। প্রথম দফায় হরমুজ প্রণালীর আশেপাশে থাকা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। সেন্টকমের ভাষ্য, এটি ছিল ইরানের তথাকথিত আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং এর উদ্দেশ্য ছিল মার্কিন বাহিনীর স্বার্থ রক্ষা করা। তবে ওয়াশিংটনের এই পদক্ষেপের পরপরই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি মনে করিয়ে দিয়েছেন, পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত শক্তিগুলোর জন্য সুখকর পরিণতির উদাহরণ খুব কমই আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার পোস্টের সঙ্গে হরমুজ প্রণালীর একটি ছবিও প্রকাশ করা হয়। সেখানে বড় অক্ষরে লেখা ছিল ফরএভার পার্সিয়ান গালফ বা চিরন্তন পারস্য উপসাগর। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক হুঁশিয়ারি নয়, বরং পারস্য উপসাগরের নিজেদের ঐতিহাসিক ও কৌশলগত প্রভাবের বিষয়টিও নতুন করে তুলে ধরার একটি রাজনৈতিক বার্তা। অর্থাৎ মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। আর এই পরিস্থিতিতে ইরানের বার্তা একেবারে স্পষ্ট, নতুন হামলা হলে তার জবাবও হবে নতুন মাত্রার।
ইরানকে ঘিরে ঘনিষ্ঠ সমন্বয়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ওয়াশিংটনের ইরান সংক্রান্ত পরিকল্পনা ও কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে তথ্য জানতে আগের তুলনায় আরও সক্রিয় হয়ে উঠেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। যদিও সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তেল আবিব। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সাম্প্রতিক কয়েকটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ও শান্তি আলোচনার কৌশল জানতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নজরদারির চেষ্টা বেড়েছে বলে দাবি করা হয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ভাষায় বিষয়টি এখন আর সাধারণ উদ্বেগ নয়, তাদের অভ্যন্তরীণ মূল্যায়নে এই হুমকির মাত্রা উচ্চ থেকে সংকটজনক পর্যায়ে পৌঁছেছে, অর্থাৎ এমন এক অবস্থায় যেখানে বন্ধু দেশের কার্যকলাপও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই অভিযোগ সামনে এসেছে এমন সময় যখন ইরানকে ঘিরে আমেরিকা ও ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠভাবে কাজ করছে। দুই দেশের সামরিক কর্মকর্তারা একসঙ্গে পরিকল্পনা করছেন, তথ্য আদান প্রদান করছেন, এমনকি বিভিন্ন অপারেশনেও সমন্বয় করছেন। কিন্তু সম্পর্ক যত ঘনিষ্ঠ হয়েছে, সন্দেহ যেন তত বেড়েছে। কারণ ট্রাম্প প্রশাসন যেখানে ইরানকে আলোচনা টেবিলে আনতে আগ্রহী, সেখানে নেতানিয়াহু আরও কঠোর অবস্থানের পক্ষে। আর এই কৌশলগত পার্থক্যই দুই দেশের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে বেশ কয়েকটি ঘটনায় মার্কিন কর্মকর্তাদের সতর্কতা আরও বেড়েছে। জানা গেছে, ইসরায়েল সফরে গেলে অনেক মার্কিন কর্মকর্তা নিজেদের ব্যক্তিগত ফোন ব্যবহার করেন না, কেউ কেউ অস্থায়ী ফোন ব্যবহার করেন। আবার গুরুত্বপূর্ণ আলোচনার সময় আলাদা কম্পিউটারও ব্যবহার করা হয়, কারণ তাদের আশঙ্কা সংবেদনশীল তথ্য যে কোনো সময় নজরদারির লক্ষ্য হতে পারে। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্র বা মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে তারা কোনো ধরনের গুপ্তচর বৃত্তি চালায় না। হোয়াইট হাউসের কিছু কর্মকর্তাও প্রকাশ্যে এই অভিযোগকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন। অর্পিতা জাহান, RTV। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন তিনি, এমনকি সাবধান না হলে তাকে একাই লড়তে হবে বলেও দেন হুঁশিয়ারি। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ইস্যুতে দুই দেশের কৌশলগত অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে বহু বছর ধরেই এমন একটা ধারণা ছিল যে ইসরায়েলের পাশে সব পরিস্থিতিতেই অটল থাকবে যুক্তরাষ্ট্র, কিন্তু এবার যেন সেই সম্পর্কেই দেখা দিল নতুন ফাটল। ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়ালে ইসরায়েলকে আর আগের মতো নিঃশর্ত সমর্থন দেওয়া হবে না, এমনই কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি সরাসরি বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে খুব দ্রুত একাই যুদ্ধ করতে হতে পারে। রোববার রাতে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান, এরপর পাল্টা হামলা চালায় ইসরায়েলও। কয়েক ঘন্টার এই সংঘর্ষ আবারও বড় যুদ্ধের আশঙ্কা তৈরি করে। ঠিক এমন সময় ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই জানান, তিনি নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন। ট্রাম্পের ভাষায় তিনি নেতানিয়াহুকে বলেছেন, বিবি সাবধান হওয়া ভালো, না হলে খুব শিগগিরই তোমাকে একাই লড়তে হবে। আর এই বক্তব্য সামনে আসার পর থেকেই আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের বর্তমান অবস্থা। জানা গেছে, ট্রাম্প সরাসরি পাল্টা হামলা না চালানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেই ভোরের দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল অবশ্য দাবি করেছে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেই তারা নিয়েছে এই পদক্ষেপ। অন্যদিকে ইরান পুরো উত্তেজনার জন্য দায়ী করছে ওয়াশিংটনকেই। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনার অন্যতম পক্ষ হওয়া সত্ত্বেও ইসরায়েলকে থামাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যেই দুই দেশ একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনায় চালিয়েছে হামলা। হাইফার পেট্রোকেমিক্যাল কারখানা থেকে শুরু করে সামরিক ঘাঁটি, সব জায়গায় ছড়িয়ে পড়েছে সংঘাতের আগুন। এরপরই উঠেছে প্রশ্ন, নতুন করে শুরু হওয়া এই উত্তেজনায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ দুই মিত্রের সম্পর্কেও কি ফাটল ধরেছে? আর যদি সত্যিই যুক্তরাষ্ট্র পিছু হটে, তাহলে ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন যুদ্ধে কতটা একা হয়ে পড়বে বর্বর ইসরায়েল? হাওলাদার শামীম, RTV।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। হামলার ধরন ও লক্ষ্যবস্তু নির্বাচন নিয়ে বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। তাদের মতে এসব পদক্ষেপের মাধ্যমে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রভাবের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তেহরান। সুপ্তি রায়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমেরিকার দাপট কমাতেই হয়তো একের পর এক আরব দেশের উপর হামলার পরিধি বাড়াচ্ছে ইরান। বাহরাইন থেকে কুয়েত, এমনকি জর্ডানেও হামলা চালিয়েছে তেহরান। আর ইরানের সামরিক অভিযানের নতুন নতুন লক্ষ্যবস্তু দেখে অনেক বিশ্লেষকই মনে করছেন দেশটির আসল লক্ষ্য হয়তো শুধু প্রতিশোধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও সামরিক উপস্থিতিকে চাপে ফেলতে চাইছে তেহরান। কারণ এখন পর্যন্ত যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করার দাবি করা হয়েছে সেগুলোর বেশিরভাগই ছিল ওই দেশগুলোতে অবস্থিত আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। সংবাদ মাধ্যম আল জাজিরার বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি আবারও বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে। শুধু বাহরাইনই নয়, কুয়েতেও হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। তবে কুয়েতের সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে সফলভাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি এসেছে জর্ডানকে ঘিরে। আইআরজিসির দাবি, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির 4টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করা হয়, যেখানে রাখা ছিল মার্কিন F-35 যুদ্ধবিমান। বিশ্লেষকদের মতে হামলার লক্ষ্যবস্তু নির্বাচনের ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সহযোগিতা করা আরব দেশগুলোকে হয়তো এভাবেই সতর্কবার্তা দিতে চাইছে তেহরান। এছাড়া নিজেদের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাবও দেখাতে চাইছে দেশটি। তবে এই কৌশলের ঝুঁকিও কম নয়, কারণ হামলার পরিধি যত বাড়বে তত আরও বেশি আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়তে পারে। আর সেটি ঘটলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় ও ভয়াবহ রূপ নিতে পারে। সুপ্তি রায়, RTV। ইরানে হামলার পর ঘোষিত যুদ্ধবিরতির কয়েক মাস পেরিয়ে গেলেও মধ্যপ্রাচ্যে এখনও উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কায় যুদ্ধ প্রস্তুতি অব্যাহত রাখার পাশাপাশি বাড়ছে সেনাদের উপর শারীরিক ও মানসিক চাপ। একই সঙ্গে দীর্ঘস্থায়ী সংকট মার্কিন সামরিক সক্ষমতা ও রসদ ব্যবস্থার ওপরও প্রভাব ফেলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুদ্ধ শেষ হয়নি, আবার পুরোপুরি চলছেও না। প্রতিদিন কাটছে নতুন হামলার আশঙ্কায়। ঘাটিতে ঘাটিতে সর্বোচ্চ সতর্কতা, আকাশে সারাক্ষণ নজরদারি, আর পরিবারের মানুষগুলো হাজার মাইল দূরে বসে অপেক্ষা করছেন একটি ফোন কলের জন্য। মধ্যপ্রাচ্যে এখন এমন এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি যুক্তরাষ্ট্রের সেনারা, যেখানে শান্তির ঘোষণা থাকলেও যুদ্ধের ভয় কখনোই দূরে সরে যাচ্ছে না। ইরানে হামলার নির্দেশ দেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির 14 সপ্তাহ পেরিয়ে গেলেও কমেনি উত্তেজনা, বরং প্রতিদিনই নতুন অনিশ্চয়তা, নতুন চাপের মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, সারাক্ষণ যুদ্ধের জন্য প্রস্তুত থাকা অত্যন্ত কঠিন। এদিকে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে থাকায় পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, শান্তি আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে বড় ধরনের হামলা চালানো হবে। আর সেই সম্ভাবনাকে মাথায় রেখেই সবসময় যুদ্ধের প্রস্তুতি ধরে রাখতে হচ্ছে মার্কিন বাহিনীকে। মার্কিন কর্মকর্তাদের ভাষায় দিনরাত 24 ঘন্টা লেভেল 10 অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকা অত্যন্ত কঠিন কাজ। ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখা, ড্রোন ও স্যাটেলাইট দিয়ে নজরদারি চালানো এবং প্রয়োজনে ইরানের ভেতরে কোথায় হামলা চালানো হবে সেই পরিকল্পনা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জোসেফ ভোটেলের মতে, যুদ্ধবিরতির মাঝেও সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত রাখা নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এতে শারীরিক ও মানসিক দুই ধরনেরই চাপ বাড়ছে। এই দীর্ঘ সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন আহত সেনারা। তাদের একজন 37 বছর বয়সী সার্জেন্ট কোরি হিক্স। যুদ্ধের শুরুতে এক ইরানি ড্রোন হামলায় গুরুতর আহত হন তিনি। বিস্ফোরণে তার ধমনী ছিঁড়ে যায়, চোয়াল ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। কয়েক মিনিটের জন্য তার হৃদস্পন্দনও বন্ধ হয়ে গিয়েছিল। ভয়াবহ সেই মুহূর্তের কথা স্মরণ করে হিক্স বলেন, প্রথমে মনে হয়েছিল একটি ছোট বিমান দ্রুতগতিতে ছুটে আসছে। এরপর প্রচণ্ড বিস্ফোরণ, আগুনের কুণ্ডলী আর তীব্র উত্তাপের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় 400 মার্কিন সেনা আহত
আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই ভুগছেন গুরুতর মস্তিষ্কের আঘাতে। প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন সেনা সদস্য। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ এই সংঘাত শুধু মানুষের জীবনই নয়, মার্কিন সামরিক শক্তিকেও চাপে ফেলছে। বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের কারণে টান পড়েছে মজুদে। এমনকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও স্বীকার করেছেন, আগের অবস্থায় ফিরতে সময় লাগতে পারে কয়েক বছর। অন্যদিকে যুদ্ধ কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা, এই অনিশ্চয়তায় চরম উদ্বেগে রয়েছেন সেনাদের পরিবারগুলোও। অনেকেই যুদ্ধ বন্ধের দাবিতে অংশ নিচ্ছেন বিক্ষোভে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে যুদ্ধ পুরোপুরি থামেনি, আবার শান্তিও ফেরেনি। আর সেই অনিশ্চয়তার সবচেয়ে বড় বোঝা বহন করছেন সামনের সারিতে থাকা মার্কিন সেনারাই। 4 বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেনীয় নেতার চিঠিকে অশোভন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার প্রয়োজন দেখছেন না বলেও জানিয়েছেন তিনি। ফলে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 4 বছরেরও বেশি সময় ধরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধ থামাতে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু সেই আহ্বানের সাড়া দেওয়া তো দূরের কথা, জেলেনস্কি সেই চিঠিকে অশোভন বলে উড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু তাই নয়, ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার কোনো প্রয়োজনও দেখছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুশ নেতা। ফলে শান্তির আশা জাগানো সেই চিঠি উল্টো নতুন করে দুই নেতার বাকযুদ্ধকে করে তুলেছে আরও তীব্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। গেল বৃহস্পতিবার খোলা চিঠিতে জেলেনস্কি পুতিনকে জানিয়েছিলেন মুখোমুখি আলোচনার আহ্বান। যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তবে চিঠির কিছু অংশে ব্যঙ্গাত্মক মন্তব্য ও কঠোর ভাষা ব্যবহার করা হয়েছিল, যা ভালোভাবে নেননি রুশ প্রেসিডেন্ট। পুতিন চিঠিকে অশোভন উল্লেখ করে জেলেনস্কির বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। তবে পুতিন আবারও জোর দিয়ে বলেছেন, যে কোনো যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনা হওয়া উচিত। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, এই মুহূর্তে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কোনো কারণ তিনি দেখছেন না। তার মতে চিঠির ভাষা এমন ছিল যাতে আলোচনার পরিবেশ তৈরির বদলে উল্টো মুখোমুখি বৈঠকের পথই আরো কঠিন হয়ে উঠেছে। পুতিন আবারও নিজের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তার মতে যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনায় অগ্রগতি হওয়া জরুরি, শুধু কয়েক মাসের জন্য নয়, দীর্ঘমেয়াদী সমঝোতাই মস্কোর লক্ষ্য। রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান, রাশিয়া নিজেদের নির্ধারিত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না। অন্যদিকে ইউক্রেনও কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয়। কিয়েভের আশঙ্কা, একবার ছাড় দিলে ভবিষ্যতে রাশিয়া আরও বড় আগ্রাসনে উৎসাহিত হবে। এদিকে জেলেনস্কির চিঠি ঘিরে কিছু মহলে নতুন করে শান্তি আলোচনার আশা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মনে করেন, দুই নেতা যদি সত্যিই মুখোমুখি বসেন তাহলে সেটি ইতিবাচক ফল বয়ে আনতে পারে। হাওলাদার শামীম, RTV। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত সম্প্রসারণ ঘটছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প। গেল কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে দেশটির অস্ত্র রপ্তানি, আর ড্রোন সহ বিভিন্ন সামরিক প্রযুক্তি পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। বিশ্লেষকদের মতে, পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক অস্ত্র বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে আঙ্কারা। প্রতিবেদন দেখুন বিস্তারিত। একসময় বিদেশি অস্ত্রের জন্য তুরস্ককে দাঁড়াতে হতো অন্যের দরজায়, কিন্তু মাত্র 2 দশকের ব্যবধানে সেই দেশই এখন বিশ্বের বড় অস্ত্র বিক্রেতাদের একজন। ড্রোন থেকে শুরু করে যুদ্ধজাহাজ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সাজোয়াজান, সামরিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই নিজেদের উপস্থিতি জোরালো করেছে দেশটি। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমাদের নিরাপত্তা উদ্বেগ আর নতুন সামরিক প্রতিযোগিতার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অস্ত্রের বাজার দ্রুত বাড়িয়ে চলেছে আঙ্কারা। আর সেই পরিবর্তিত সমীকরণে নতুন শক্তি হিসেবে উঠে এসেছে তুরস্ক। একসময় বিদেশি কোম্পানির উপর নির্ভরশীল দেশটি এখন ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও উপসাগরীয় অঞ্চলের প্রায় 40টি দেশে করছে অস্ত্র রপ্তানি। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের দেশগুলো ব্যস্ত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়েও দেখা দিয়েছে নতুন প্রশ্ন। ঠিক এমন সময় ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্ক নতুন সামরিক শক্তি হিসেবেই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ অস্ত্র প্রস্তুতকারক দেশ হিসেবেও চলে এসেছে সামনে।
বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের পর থেকে তুরস্কের অস্ত্র রপ্তানি 3 গুণেরও বেশি বেড়ে গেল বছর পৌঁছেছে প্রায় $10 বিলিয়ন। এখন উপসাগরীয় অঞ্চল, আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে তুরস্কের ড্রোন, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম। তুলনামূলক কম দাম, দ্রুত সরবরাহ ও সহজ ব্যবহারের কারণে অনেক দেশের কাছেই তুর্কি অস্ত্র হয়ে উঠেছে আকর্ষণীয় বিকল্প। বিশ্বের ব্যবহৃত সশস্ত্র ড্রোনের প্রায় 65% এখন সরবরাহ করছে তুরস্ক। যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে তারা। এমনকি ইন্দোনেশিয়া ইতোমধ্যেই তুরস্কের কাছ থেকে 48টি যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছে। এই প্রবৃদ্ধি প্রমাণ করে যে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্প হয়েছে কতটা পরিপক্ক। ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার ও টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের পাশাপাশি আরকা ডিফেন্স ও কাইরের মতো ছোট প্রতিষ্ঠানগুলোও এই সাফল্যের অংশীদার। বিশ্বজুড়ে যখন বাড়ছে অস্ত্রের চাহিদা, তখন তুরস্কও দেখছে বড় স্বপ্ন। আগামী 2 বছরের মধ্যেই প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে দেশটি। আর আগামী জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনকে ঘিরেও রয়েছে বাড়তি প্রত্যাশা, যেখানে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্য নেতারা। তবে পথটা পুরোপুরি মসৃণ নয়। ইউরোপীয় ইউনিয়নের কিছু উদ্যোগ থেকে তুরস্ককে রাখা হয়েছে দূরে। রাজনৈতিক বিরোধ ও গণতন্ত্র নিয়েও রয়েছে সমালোচনা। তারপরও পোল্যান্ড, স্পেন, পর্তুগাল, রোমানিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন নতুন চুক্তি করছে তুর্কি প্রতিষ্ঠানগুলো। পশ্চিমা বিশ্ব যখন নতুন নিরাপত্তা বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যস্ত, ঠিক তখনই সেই পরিবর্তিত পরিস্থিতিকে অর্থনৈতিক ও কৌশলগত সুযোগে পরিণত করার চেষ্টা করছে তুরস্ক। পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি এবার নৌ সামরিক সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে উত্তর কোরিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পিয়ংইয়ং সফরের আগে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন 10,000 টনের একটি নতুন ডেস্ট্রয়ার নির্মাণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পানির নিচে অস্ত্র ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সমর বিশ্লেষকদের মতে সামরিক সক্ষমতার নতুন বার্তা দিতে এমন পদক্ষেপ নিচ্ছে পিয়ংইয়ং। সুপ্তি রায়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিশ্বের নজর যখন পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের দিকে, তখন এবার নৌশক্তি বাড়ানোর দিকেও বড় পদক্ষেপ নিল উত্তর কোরিয়া। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পিয়ংইয়ং সফরের ঠিক আগেই নৌবাহিনীকে 10,000 টনের একটি বিশাল ডেস্ট্রয়ার তৈরির নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এমনকি পানির নিচের গোপন অস্ত্র ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোডং সিনমুনের বরাতে আল জাজিরা জানিয়েছে, সামরিক স্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে কিম জং উন সম্প্রতি 2টি 5,000 টনের যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন। এর মধ্যে রয়েছে কাংকন এবং চোয়ে হুয়েন নামের ডেস্ট্রয়ার। মজার বিষয় হলো, গত বছর উদ্বোধনের সময় কাংকং যুদ্ধজাহাজটি আংশিকভাবে উল্টে গিয়েছিল। পরে সেটিকে মেরামত করে আবারও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর আগে একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ব্যাপকভাবে সম্প্রসারণের আহ্বান জানিয়েছিলেন কিম জং উন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিমের মতে সম্ভাব্য পারমাণবিক হামলা ঠেকাতে উত্তর কোরিয়ায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করা প্রয়োজন। এজন্য স্থল, সমুদ্র ও আকাশ সব ক্ষেত্রেই সামরিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন তিনি। এদিকে 8 থেকে 9 জুন পিয়ংইয়ং সফরে যাওয়ার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। 7 বছরে এটি হবে উত্তর কোরিয়ায় তার দ্বিতীয় সফর। আর এই সফরের আগে কিমের ধারাবাহিক সামরিক পরিদর্শন ও নতুন অস্ত্র কর্মসূচির ঘোষণা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইনফিকিউশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিনের মতে, এই প্রথম প্রকাশ্যে 10,000 টনের একটি ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। শি জিনপিং এর সফরের আগে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতেই এমন বার্তা দিতে চাইছেন কিম জং উন। আর তাই পারমাণবিক অস্ত্রের পাশাপাশি এবার বিশাল যুদ্ধজাহাজ ও পানির নিচের গোপন অস্ত্র ব্যবস্থার মাধ্যমে নতুন করে শক্তি প্রদর্শনের পথে হাঁটছে পিয়ংইয়ং। সুপ্তি রায়, RTV। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভারতে নড়তে বসেছে নরেন্দ্র মোদীর গদি, ককরোচ জনতা পার্টির সঙ্গে জোটের পথে বিরোধীরা। তলানিতে নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তা, জীবনযাত্রার ব্যয় কমাতে বিকল্প খুঁজছে মার্কিনিরা। যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে ট্রাম্পকে মধ্যপ্রাচ্য ত্যাগের আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর।
এবার নিজের চরম মিত্রের ওপর নিয়ন্ত্রণ চায় ইসরায়েল, আড়ি পেতেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তার ওপর। নেতানিয়াহুকে করা বার্তা ট্রাম্পের, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে লড়তে হবে একাই। আরব দেশগুলোতে হামলা বাড়াচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যে কমছে আমেরিকান দাপট। মধ্যপ্রাচ্যে চরম বিপাকে মার্কিন সেনারা, ইরানি ড্রোনের ভয়ে জারি সর্বোচ্চ সতর্ক অবস্থা। জেলেনস্কির চিঠিতে ক্ষুব্ধ পুতিন, সরাসরি বৈঠকে রাজি নয় রুশ প্রেসিডেন্ট। পশ্চিমারা ভুগছে নানা সংকটের সুযোগে অস্ত্রের বাজার বাড়াচ্ছে এরদোয়ানের তুরস্ক। নৌশক্তি বাড়ানোর দিকে নজর দিলেন কিম, নৌবাহিনীকে বিধ্বংসী জাহাজ তৈরির নির্দেশ। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।